প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে তোমাদের পড়াশোনা করছো। তোমরা জানো যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পর্বে আমরা সপ্তম অধ্যায়ের রিভিশন ক্লাস করছি এবং গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি এবং কিছু টপিকস গুলো রিভিশন দিয়েছি। আজ আমরা একই অধ্যায় থেকে অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে আমরা কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যেন সকল টপিক সম্পর্কে সংক্ষিপ্তভাবে ব্রিফ দিতে পারি এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে পারি, যাতে করে তোমাদের বিষয় সম্পর্কে কোনো কিছু জানার থাকলে তোমরা আবার প্রশ্ন করতে পারো এবং তোমাদের। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের রিভিশন ক্লাস শুরু করতে পারি। তোমরা চিত্রে স্ক্রিনে আমার পরিচয় তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের আজকের রিভিশন ক্লাসে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে দেখি আমরা। তাহলে আমাদের পাঠের বিষয়গুলো আমরা দেখি। আমরা আজকের পাঠের বিষয়বস্তু সমূহ কি? মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, এই সম্পর্কে আমরা আলোচনা করব। ম্যাকগ্রোর একচয়ী তত্ত্ব আলোচনা করব, হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্ব আলোচনা করব এবং প্রেষণাদানের যে প্রতিবন্ধকতা সমূহ রয়েছে এই প্রতিবন্ধকতা সমূহ নিয়েও আমরা আলোচনা করব। প্রথমে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে একজন ব্যক্তির ছবি রয়েছে এবং ছবিটি কার তোমরা বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? এটা সমাজবিজ্ঞানী আব্রাহাম মাসলো। আর তিনি একটি তত্ত্ব দিয়েছেন পেশনা সম্পর্কিত এবং সেই তত্ত্বটি মাসলোর চাহিদা সোপান তত্ত্ব হিসেবে খ্যাত, তোমরা সবাই জানো। তাহলে আমরা মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি কি একটু সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। প্রথমেই দেখো, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব 5টি ভাগে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে সাইকোলজিক্যাল অর্থাৎ জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদা সেফটি চাহিদা, সোশ্যাল সামাজিক চাহিদা, স্টিম আত্মতৃপ্তির চাহিদা এবং সেলফ এক্সোলেশন অর্থাৎ আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই 5টা ধাপে একজন ব্যক্তি কিন্তু তার চাহিদাগুলো ঘুরতে পারে এবং এক চাহিদা পূরণ করার পর অন্য চাহিদার উপর তার প্রভাব লক্ষ্য করা যায় এবং অন্য চাহিদার সৃষ্টি হয়। একটি চাহিদা পূরণ হলে আরেকটি চাহিদার সৃষ্টি হয়। এটাই মাসলো চাহিদা তত্ত্বে বোঝাতে চেয়েছেন। আমরা আরেকটু ডিটেলসে যাই দেখতে পারি যে জৈবিক চাহিদাটা কি। জৈবিক চাহিদা বলতে এখানে একটা স্কুল রয়েছে, বাসস্থান অর্থাৎ থাকার জায়গা, বাসস্থান কিন্তু জৈবিক চাহিদা। তারপর খাবার, খাদ্য, যে কোনো খাদ্যই জৈবিক চাহিদার মধ্যে পড়ে। তারপরে পানীয়, যে কোনো ধরনের পানি পান করতে গেলে সেটা জৈবিক চাহিদার মধ্যে রয়েছে। বস্ত্র বা তিনি যেটা পরিধান করবেন সেটাও কিন্তু জৈবিক চাহিদার মধ্যে পড়ে। এবং চিকিৎসা ব্যবস্থা, এই যে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু মানুষের জৈবিক চাহিদার মধ্যে পড়ে। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা সবকিছুই কিন্তু মানুষের জৈবিক চাহিদা, অর্থাৎ মানুষ প্রথমেই চাইবে তার জৈবিক চাহিদাগুলো পূরণ করতে। তারপর আমরা আসি যে তারপরে জৈবিক চাহিদা পূরণ করার পরে তিনি কোন চাহিদা অনুভব করবেন? তিনি নিরাপত্তার চাহিদা অনুভব করবেন। নিরাপত্তার চাহিদার মধ্যে কি কি রয়েছে? তিনি এখানে দেখা যাচ্ছে যে তিনি প্রোটেকশন চাইবেন, অর্থাৎ তিনি নিরাপত্তা ভবিষ্যৎ সম্পর্কে যেন চিন্তা করে তিনি বর্তমানে নিরাপত্তা বোধ করবেন, অনুভব করবেন এবং ভবিষ্যৎ যে সকল অসুবিধাগুলো আসতে পারে সে সম্পর্কে নিজের সেগুলো মোকাবেলা করার শক্তি সামর্থ্য তিনি অর্জন করতে চেষ্টা করবেন। এটাই আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে প্রোটেকশন অর্থাৎ প্রতিরোধ তৈরি করতে চাইবেন, সেটা হচ্ছে নিরাপত্তার চাহিদা। অর্থাৎ খাবার যদি হয় জৈবিক চাহিদা, ভবিষ্যতে খাবার
গুলো কিভাবে আসবে সেটা এখন চিন্তা করে, সেটা কিন্তু একটা প্রতিরোধ বা নিরাপত্তা চাহিদা, যে ভবিষ্যতে খাবারগুলো যেন আমি কিনতে পারি বা ক্রয় করতে পারি, সেখানে যেন কোনো সমস্যা না হয়, এটা কিন্তু নিরাপত্তা চাহিদা। চাকরি যদি না এখন আছে, সেটা যদি ভবিষ্যতে থাকবে কিনা সেটাও কিন্তু একটা নিরাপত্তা চাহিদা। সে চাইবে যে চাকরিটা যেন পার্মানেন্ট হয়, তাহলে আমি ভবিষ্যতেও এই চাকরি থেকে বেতন যা পাবো তা দিয়ে আমার সংসার চলতে পারবে। তো এই সবকিছুই কিন্তু নিরাপত্তা চাহিদার মধ্যে পড়ে। এবার সে নিরাপত্তা চাহিদার পরে কি চাহিদা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যে সামাজিক চাহিদা, অর্থাৎ সবার সাথে মিলেমিশে চলার এবং বন্ধুত্ব এবং একে অন্যের সাথে সামাজিক যে সম্পর্ক সেটা বজায় রেখে চলা, এটাকে সামাজিক চাহিদা বলে। অর্থাৎ মানুষ যখন চাকরি পার্মানেন্ট হয়ে যায়, মানব যখন খাদ্য নিরাপত্তা সবকিছু চলে, তখন সে চায় যে সমাজের অন্য যে সকল মানুষ রয়েছে তাদের সাথে মিশতে, তাদের সাথে সম্পর্ক আদান প্রদান করতে, তাদের সাথে সময় কাটাতে, আনন্দ করতে, এগুলোই সামাজিক চাহিদার মধ্যে পড়ে। তারপরে আত্মতৃপ্তি চাহিদা। এখানে আত্মতৃপ্তি কিভাবে হতে পারে, যদি সে নিজে, তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ, যদি সে একটা ভালো কার পায়, যদি সে বিলাসবহুল জিনিসপত্র, তখনই কিন্তু মানুষের যখন সামাজিক মানে চাহিদা পূর্ণ হয়ে যায়, তখন সে চায় যে আমার আত্মতৃপ্তি বলে একটা মাত্র সুযোগ, একটা উন্নত মানের অলংকার, রূপা ইয়ে দেখা গেল যে সে ভালো অলংকার বা অন্যান্য জিনিসপত্র গুলো কিন্তু সে অর্জন করার চেষ্টা করবে। তো এই সব কিছুগুলো কিন্তু আমাদের মানুষ অনুসরণ। তাহলে এই বিষয়গুলো আত্মতৃপ্তির চাহিদা পূরণ করবে। এবার আসি আমরা চিত্রে দেখতে পাচ্ছ তোমরা যে চূড়ায়, অর্থাৎ মানে কি বলবো, মানুষ যখন তার সব কিছু অর্জন করার পরে সে কিন্তু আরো চূড়ায় যেতে চায়, যেখানে মানুষ তাকে সারা স্মরণ করবে এবং ভবিষ্যতে তাকে স্মরণ করবে, এই বিষয়গুলো তিনি চিন্তা করেন। তাহলে এগুলো হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। অর্থাৎ যে চাহিদায় কর্মী বা কোনো ব্যক্তি তার ভবিষ্যতে তিনি না থাকলেও যেন মানুষ তাকে স্মরণ করে, এইরকম কিছু কিছু তিনি সৃষ্টি করতে চেষ্টা করেন। এই ছিল আমাদের চাহিদার সোপান তত্ত্ব, অর্থাৎ মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। প্রথম চাহিদা অর্থাৎ সর্বোচ্চ চাহিদা আত্মপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, তারপরে আত্মতৃপ্তির প্রয়োজন, তারপরে সামাজিক স্বীকৃতি, তারপর নিরাপত্তার প্রয়োজন, দৈনিক এবং মৌলিক বা জৈবিক চাহিদা। তো এই হচ্ছে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব ছিল। ঠিক আছে, তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি যে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের 5টি ধাপ রয়েছে। একটি ধাপ পূরণ হলে আরেকটি ধাপের অনুভব করে এবং এভাবে করে আত্মপ্রতিষ্ঠা পর্যন্ত গিয়ে তার চাহিদার সকল পর্যায়ে শেষ হয় বলে এটাই মাসলোর চাহিদার তত্ত্ব বলা হয়েছে। এবার আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রটি ডগলাস ম্যাকগ্রোগার, যিনি এক্সওয়াই তত্ত্বর জনক, অর্থাৎ তিনি এক্সওয়াই তত্ত্বের মাধ্যমে পেশনার বিষয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন। কি বিষয় ডগলাস ম্যাকগ্রোগার আমাদেরকে বুঝাতে চেয়েছেন, বা পেশনা দানের সম্পর্কে ডগলাস ম্যাকগ্রেগরের যে তত্ত্বটি দিয়েছেন সেটা আমাদের কি উপকারে বা কি বিষয়ে তত্ত্ব দিয়েছে, কিভাবে তত্ত্ব দিয়েছে। তিনি একটি তত্ত্বর দুইটি সাইড তিনি দেখাতে চেয়েছেন। একটা তত্ত্ব হচ্ছে এক্স এবং আরেকটা তত্ত্ব হচ্ছে ওয়াই। তাহলে আমরা দেখি যে এই এক্স এবং ওয়াই তত্ত্বে কি বিষয়ে দেখাতে বলতে চেয়েছে। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যে একজন বস কিন্তু তার মানে অধীনস্থকে কিভাবে ধমক দিচ্ছে, এরকম টাইপের। আর একটা চিত্রে বসের তোমরা যে চেহারাটা, সে চেহারাটা দেখলে বুঝবে যে ধমকাচ্ছে, এরকম টাইপের না। এটাই হচ্ছে এক্স তত্ত্ব। অর্থাৎ যে তত্ত্বে কর্মীকে মনে করা হয় যে তাকে জোরে কথা না বললে, তাকে একটু হুমকি না দিলে, তার সাথে রাগারাগি না করলে সে কাজ করবে না, ভয় ভীতি না দেখালে সে কাজ করবে না। অর্থাৎ এক্স তত্ত্বে কর্মীদেরকে সবসময় নেগেটিভ ভাবা হয়, তাদেরকে যদি ভয় ভীতি না দেখানো হয় তাহলে তারা কাজ করবে না, এটা ধরে নেওয়া হয়। তার পরবর্তীতে আমরা ওয়াই তত্ত্ব দেখি।
এবং এক্স তত্ত্বে তার আগে আমরা এক্স তত্ত্বের কি কি বিষয়গুলো ছিল, অর্থাৎ আমাদের ডগলাস ম্যাকগ্রেগর কি বিষয়গুলো উল্লেখ করেছেন। কর্মীদের মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় না, কর্মীরা কাজ পছন্দ করে না, তারা কাজ এড়িয়ে চলতে চায়, এজন্য ওভাবে করে জোর করে ভয় দেখানো হচ্ছে। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে অবশ্যই তাদেরকে ভয় ভীতি দেখিয়ে কাজ আদায় করতে হবে, বা জবরদস্তি জোর জবরদস্তি করে বল প্রয়োগের মাধ্যমে কাজ আদায় করে নিতে হবে। এক্স তত্ত্বে এটাই বিশ্বাস করা হয়। তাদের জন্য শাস্তির ব্যবস্থা করতে হয়, প্রয়োজনে ছাঁটাই বা বরখাস্তের ব্যবস্থা করতে হয়। এই সবকিছুই কিন্তু করা হয় এই জন্য, কারণ এক্স তত্ত্বে কর্মীদেরকে নেগেটিভ ধরা হয়, কর্মীরা কাজ করতে চায় না, ওরা কাজ এড়িয়ে চলতে চায়, এই জন্য এই পদ্ধতিগুলো ধরা হয়। তাহলে আমরা এবার আসি ওয়াই তত্ত্বে। এখানে দেখো কর্মীদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে এবং কর্মীদেরকে খুব সুন্দরভাবে কাজ করানো হচ্ছে। এ থেকে আমরা এটা বলতে পারি যে কর্মীরা এমনিতে কাজ করতে চায়, তাই না? এই ওয়াই তত্ত্বে কিন্তু কর্মীদেরকে পজিটিভ ধরা হয় এবং কর্মীদেরকে মনে করা হয় তারা সঠিক সুযোগ সুবিধা এবং সঠিক জিনিসপত্র পেলে তিনি কিন্তু তারা কাজ করবে, এটা ধরে নেওয়া হয়। এবার এক্স ওয়াই তত্ত্বের কি কি বিষয়ে অনুমিত, কি কি বিষয়গুলো আমাদের ম্যাকগ্রেগর তুলে ধরেছেন। সব কর্মীরা সব ধরনের কাজই যে অপছন্দ করে তা ঠিক নয়। কাজ আদায় করার জন্য তাদের ভয়ভীতি প্রদর্শন করার নিষ্প্রয়োজন, অর্থাৎ প্রয়োজন নাই। কর্মীরা দায়িত্ববান এবং যত্নশীল বা সৃজনশীল। যে সব কাজের ভবিষ্যৎ উজ্জ্বল, সেসব কাজ ক্ষেত্রে তারা কাজ এড়িয়ে যেতে চায় না বা তার প্রশ্ন ওঠে না। কর্মীরা স্বনির্দেশিত হয়ে মানে নিজস্ব উদ্যোগে স্বনিয়ন্ত্রিত ভাবে তারা কাজ করতে পছন্দ করে এবং কর্মীরা উপযুক্ত কার্য পরিবেশ করলে তারা সুন্দরভাবে কাজ করবে। তাহলে দেখো যে এক্স তত্ত্বে কিন্তু তাদেরকে অলস বা কাজ পছন্দ করে না, এড়িয়ে যেতে চায়, কিন্তু ওয়াই তত্ত্বে কিন্তু পজিটিভ দিকগুলো তুলে ধরা হয়েছে। আসলে এই দুটি বিষয় কিন্তু প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন, কারণ প্রতিষ্ঠানে সব ধরনের লোকই থাকে। কেউ এরকম এক্স তত্ত্বের থাকে, কেউ ওয়াই তত্ত্ব, তার জন্য ওয়াই তত্ত্ব প্রযোজ্য না। এবার সে যে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, সেখানে ফ্রেডারিক হাসবার্গ যিনি দ্বি-উপাদান তত্ত্ব অর্থাৎ দ্বি-উপাদান তত্ত্ব প্রদান করেছে, সেই দ্বি-উপাদান তত্ত্বে কি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে আমরা একটু দেখতে পারি। প্রথমে দ্বি-উপাদান তত্ত্ব অর্থাৎ এক্স ওয়াই তত্ত্বে রয়েছে দ্বি-উপাদান তত্ত্ব। এই দ্বি-উপাদান তত্ত্বে আমরা প্রেরণাদানকারী উপাদান রয়েছে, আর একটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান রয়েছে। তাহলে আমরা দেখি যে প্রেরণাদানকারী উপাদানগুলো কি কি। প্রেরণাদানকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে যে পুরস্কার, যদি পুরস্কার দেওয়া হয় তাহলে কর্মী প্রণোদনা পায়। অর্থাৎ আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে প্রণোদনা দানকারী উপাদানগুলো যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে তারা কিন্তু নরমাল ভাবে কাজ করে, কিন্তু তারা মানে অসন্তুষ্ট হয় না। যদি পুরস্কার না দেওয়া হয় তাহলে কি নরমাল ভাবে কাজ করবে না? করবে, ঠিক আছে। তারপরে পুরস্কার, তারপরে তাদের যদি অগ্রগতি অর্থাৎ সাফল্য, এটা যদি তাদের দেয়া হয়, অর্থাৎ তাদেরকে সাফল্য অর্জনের সুযোগ যদি থাকে তাহলে তারা অনুপ্রাণিত হবে। তারপর কৃতিত্ব, অর্থাৎ তাদের কৃতিত্ব অর্জনের সুযোগ দিতে হবে এবং কৃতিত্ব যদি কেউ ভালো কিছু করে তাকে স্বীকৃতি দেওয়া। এবার আসি রক্ষণাবেক্ষণকারী উপাদান। এই উপাদানগুলো যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠান অচল হয়ে যাবে। আর আগে যে উপাদানগুলো আলোচনা করছি ওগুলো যদি না থাকে প্রতিষ্ঠান চলবে, নরমাল ভাবে চলবে, কিন্তু মানুষ অসন্তুষ্ট হবে না। আর এইগুলো না থাকলে মানুষ কিন্তু অসন্তুষ্ট হবে এবং প্রতিষ্ঠানই কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি সেগুলো? নিরাপত্তা, অর্থাৎ প্রতিষ্ঠানে অবশ্যই নিরাপত্তার ব্যবস্থা সুন্দর থাকতে হবে যাতে করে কর্মীরা সেখানে নিরাপদ ফিল করে কাজ করার ক্ষেত্রে। তারপর হচ্ছে নীতি বা পলিসি, যদি কোনো প্রতিষ্ঠান চালাতে হয় সেই প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট নীতি এবং পরিচালনা পদ্ধতি বা নিয়ম কানুন থাকবে। তারপরে আসছে পরিবেশ, কার্য পরিবেশটা সুন্দর থাকতে হবে এবং কার্য পরিবেশ যদি সুন্দর থাকে তাহলে প্রতিষ্ঠানে কাজ করতে তারা পছন্দ করবে। তারপর হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সম্পর্ক অবশ্যই বন্ধুত্বপূর্ণ হতে হবে যাতে কর্মীরা একে অন্যদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে পারে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। তারপরে আছে
আমাদের বেতন, অর্থাৎ কর্মীদেরকে কিন্তু বেতন প্রদান করতে হবে এবং বেতন প্রদান করার মাধ্যমে কিন্তু কর্মীরা তাদের কার্য সম্পাদন করতে পারবে এবং বেতন পেলে তারা কিন্তু যদি না পায় তাহলে কিন্তু তারা অসন্তুষ্ট হবে, আর যদি বেতন পায় তাহলে তারা নর্মাল কাজ করবে, কিন্তু অনুপ্রাণিত হবে না বা প্রেরণা পাবে না। তারপরে আমরা দেখি যে দানকারী উপাদান এবং রক্ষণাবেক্ষণকারী উপাদানগুলো আর একটু চিত্রের মাধ্যমে দেখি যে প্রণোদনকারী কৃতিত্ব রয়েছে, অগ্রগতি রয়েছে, স্বীকৃতি রয়েছে, দায়িত্ব এবং পদোন্নতি, এবং রক্ষণাবেক্ষণকারী উপাদানের মধ্যে রয়েছে যে রীতিনীতি, নিরাপত্তা, কার্যপরিবেশ, সম্পর্ক এবং বেতন। কর্মীদের পেশাদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এবারে টপিকস হচ্ছে কর্মীদের পেশাদানের ক্ষেত্রে প্রতিবন্ধক কি কি প্রতিবন্ধকতা রয়েছে। আমরা দেখি যে কর্মীদের পেশাদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ হচ্ছে অর্থ, তারপরে তাদের প্রয়োজনীয় কার্য পরিবেশ, অর্থাৎ কর্মীদের প্রয়োজনের ভিন্নতা, অর্থাৎ যে সকল কর্মীদের সব কর্মীদের কিন্তু এক ধরনের প্রয়োজনীয়তা নেই, কারো প্রয়োজন টাকার, কারো প্রয়োজন গাড়ি, কারো প্রয়োজন ভালো অফিস, কারো প্রয়োজন সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কর্মী রয়েছে, কর্মীগুলোর মানসিক অবস্থা, সকল কর্মী মানসিক অবস্থা, কেউ হাসছে, কেউ কান্না করবে, কেউ হতাশ থাকবে, এই সকল কর্মী মনের অবস্থা এক না হওয়ার কারণে যে একই জিনিস সবার জন্য কিন্তু পেশার কারণ হবে না। তারপরে আছে কর্মীদের স্তরগত পার্থক্য, বিভিন্ন স্তরের লোক মানে কর্মীরা বিভিন্ন ধরনের মানসিকতার বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, সুতরাং সকল স্তর কর্মীকে একই পেশনা দানের পদ্ধতির মধ্যে আওতায় আনলে তারা সবাই সমানভাবে পেশিত হবে না। এবং কেউ আছে অনেক দ্রুত কাজ করে, কেউ আছে অনেক স্লো কাজ করে, তো এই দ্রুত কাজ করে এবং স্লো কাজ করা ব্যক্তিদের মধ্যে একই ধরনের পেশনা কিন্তু কাজ করবে না, অর্থাৎ প্রবণতার পার্থক্য রয়েছে। তারপরে আমরা দেখি যে দক্ষতা অভিজ্ঞতা, অর্থাৎ একই প্রতিষ্ঠানে বিভিন্ন দক্ষ ব্যক্তি থাকে এবং বিভিন্ন অভিজ্ঞতার ব্যক্তি থাকে, তো যিনি দক্ষতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পর্ক তিনি কিন্তু অন্যদের ক্ষেত্রে তার ক্ষেত্রে অবশ্যই আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা বা না হলে তিনি সাধারণ পেশনার দ্বারা তিনি কিন্তু পেশিত হবে না। এবার আসি কর্মীদের পেশাদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতার গুলো এক নজরে আমরা একটু দেখে নিই। কর্মীদের প্রয়োজনীয় ভিন্নতা, কর্মীদের মানসিক অবস্থা ভিন্নতা, স্তরগত পার্থক্য, প্রবণতার পার্থক্য, ধ্যান ধারণার পার্থক্য, দক্ষতা অভিজ্ঞতার পার্থক্য এবং অবিচার ও স্বজনপ্রীতি পার্থক্য, শ্রমিক সঙ্গের আচরণ এবং নমনীয়তায় বাধা। তাহলে এই পেশাদানের এই প্রতিবন্ধকতাগুলো দূরীকরণে কি কি উপায় রয়েছে? আমাদের দূরীকরণের অবশ্যই পেশনার প্রতি ঊর্ধ্বতনের আগ্রহ থাকতে হবে এবং পদোন্নতির ব্যবস্থা করতে হবে, কর্মীদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা দিতে হবে এবং বীমা সুবিধা প্রদান করতে হবে, তাহলে কর্মী উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। তাহলে আরো বিষয়ে বীমা সুবিধা দিলে পারে ভবিষ্যতে সম্ভাবনার প্রতি আকৃষ্ট হবে। এভাবে কর্মীদের গণতান্ত্রিক কৌশলের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, যাতে করে কর্মীরা তারা ভবিষ্যতে পেশনা গ্রহণের মাধ্যমে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে। এছাড়াও রয়েছে ইতিবাচক পেশনা প্রদান করতে হবে, যাতে করে তারা ইতিবাচক ভাবে এবং কর্মপরিবেশ এবং নেতিবাচক কোনো বিষয়ে তাদের সাথে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সবসময় তাদের ইতিবাচক থাকে, এটাই চিন্তা করতে হবে, অর্থাৎ তারা যেন প্রতিষ্ঠানের প্রতি কখনো নেতিবাচক ধারণা পোষণ না করে। তাহলে প্রশিক্ষণ পেশনা দানের ক্ষেত্রে কর্মীদের যে প্রতিবন্ধকতাগুলো আছে এগুলো দূর করার ক্ষেত্রে অবশ্যই পেশনা প্রতি ঊর্ধ্বতন আগ্রহ থাকতে হবে, কার্যকর
প্রণোদনা পদ্ধতি ব্যবস্থা করতে হবে এবং শিল্প সম্পর্কিত উন্নতি করতে হবে এবং কর্মী উন্নয়ন সুযোগ সৃষ্টি করতে সহ অন্যান্য কার্যগুলো সম্পাদন করতে হবে। তাহলে ধন্যবাদ সবাইকে। যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই ক্লাস চলাকালীন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর